এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সারারাত ঘুম হয়নি নিলয়ের। পুরনো স্মৃতিগুলো মনের ভেতর নাড়া দিচ্ছে বারংবার। বুঝে ওঠার পর থেকে ভালো কাজ খুবই কম করেছে সে। বলতে গেলে জীবনের ৮০ ভাগ সে ব্যয় করেছে খারাপ কাজে। তাকে নিয়ে তার বাবার হাজারো স্বপ্ন ছিল, সেটাও পূরণ করতে পারেনি। বাবার উপর তীব্র অভিমানে বাড়ি ছেড়েছিল সে। সেদিনও বুঝতে পারেনি তার বাবা তার ভালোই চেয়েছিল, কারণ বাবার কখনো সন্তানের খারাপ চাইতে পারে না। সেই অভিমানে বাড়ি ছাড়ার সময় কে বা জান যে শেষবারের মতন তার কখনো বাবার সাথে আর কথা হবে না। মাকে হারিয়ে বাবার কাছে বড় হয়েছিল সে, আর সে বাবার সাথে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় দেখেছিল শুধু বাবার ছলছলে চোখ। আবার সেই বাড়িতেই ফিরে আসার পর দেখল বাবার বিধ্বস্ত নিথর দেহ। মনটা সেদিনই পাথর হয়ে গিয়েছিল তার। এরপর কত মানুষকে মেরেছে, একটুও মায়া কাজ করেনি কখনো। সেই মানুষগুলোর কান্না, আর্তনাদ, পরিবারের কাছে ফিরে যাওয়া ছটপট, সব যেন এখন চোখের সামনে ভেসে উঠেছে বারংবার। সবাইকে ছেড়ে নতুন জায়গায় নতুন করে জীবন শুরু করা। এতদিন যাদের সাথে ছিল তাদের মাঝে এমন কি আছে যে তাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না? বেলকনিতে দাঁড়িয়ে বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে খোলা আকাশের পানে চেয়ে রইল অনেকক্ষণ। কোথাও থেকে আজ এসব বিশ্রী অনুভূতিগুলো এসে হানা দিয়েছে তাকে। দেখতে দেখতে রাতও প্রায় শেষ হয়ে আসছে। এই প্রিয় বাড়িটাই, এই প্রিয় মানুষগুলোর সাথে আজই তার শেষ রাত। হয়তো জীবনে আর এমন একসাথে কাটানোর সময়গুলো কখনো আসবে না। হয়তো মানুষগুলোর কাছে আবার ফিরে এলেও সময়টা তখন এমন থাকবে না। সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে সবাই। খারাপ লাগছে, তবুও তাদের যেতে হবে। বন্ধু মহলে এই সময়টা খুব রঙিন হয়, তবে এই রঙিন জীবন হারিয়ে যায় এক সময় ব্যস্ততার মাঝে। রাত প্রায় শেষ হয়ে এলো। রুমে এসে ল্যাপটপটা হাতে নিয়ে বসলো খুব গম্ভীর ভাবে। সব কিছু আগে রেডি করে রেখেছে সে, এখন শুধু এগুলো মেইল করার পালা। কিছুক্ষণ নিশ্চুপ সময় কাটিয়ে নির্জনের অতীত, বর্তমান, ভবিষ্যতের কিছু প্ল্যানিং এর সব তথ্য রাজকে মেল করে দিয়ে ল্যাপটপটা অফ করে শুয়ে পড়ে একপাশে। ঘুম যেন এখনো আসতেই চাইছে না, তবুও নিজের উপর জোর করে চোখ দুটো বন্ধ করে রাখে সে। নীলার ব্যাপারে জানা সব কিছু শুধু বন্ধুদের মাঝে সীমাবদ্ধ থাকলো। ফরিদা আন্টি বা আশেপাশের তেমন কেউই ওর ব্যাপারে সত্যটা জানে না। নিলয় সেদিন হাতে গুলি লাগার বিষয়টা অ্যাক্সিডেন্ট হিসেবেই চালিয়ে দিল তাদের। সকালে নাস্তা করতে বসলো সবাই একসাথে। ফরিদা আন্টি নিলয়ের প্লেটে নাস্তা দিতে দিতে বলে, যা শুনেছি তা কি সত্যি? তুমি নাকি চলে যাচ্ছ? নিলয় স্বাভাবিকভাবেই বলে। হ্যাঁ আন্টি, এই কিছু সময়ের জন্য চলে যেতে হচ্ছে। ফরিদা আন্টি আবার বলে, হুট করে এমন সিদ্ধান্ত কেন? নিলয় আবার কিছুটা স্বাভাবিক হয়ে বলে, একটু প্রয়োজন ছিল আন্টি, পরে যখন ফিরে আসবো তখন বলবো। নিলয় যেহেতু বলতে চাচ্ছে না, তাই ফরিদা আন্টি এ বিষয়ে আর প্রশ্ন না করি বলে, তো কখন বের হবে? নিলয় কিছুটা আবেগ প্রবণ হতে গিয়েও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, সন্ধ্যায়। দুপুরে নিলয়ের প্রিয় খাবারগুলোই রান্না করলো ফরিদা আন্টি। এতদিন একসাথে থেকে কার কি প্রিয় সেটা বুঝে নিয়েছে সে। সম্পর্কটা এমনই ছিল যে অপরিচিত কেউ আসলে এমনিতেই বলবে যে মা তার ৫ ছেলেকে নিয়ে একসাথে আছে। দেখতে দেখতে আজকের দিনটাও পার হয়ে গেল। পিন্টু গাড়ি নিয়ে বাসার সামনে এসে ফোন দেয় নিলয়কে। সবার থেকে বিদায় নেওয়ার মুহূর্তে নিলয় ফোনটা বের করে দেখে পিন্টুর ফোন। বুঝতেই পারছে সে পিন্টু এসে গেছে হয়তো। নীলাও উপস্থিত সেখানে। নিলয় মুখে কিছুটা হাসি রেখা টেনে ফরিদা আন্টির দিকে চেয়ে বলে, দোয়া করবেন আন্টি, মায়ের মতোই পাশে ছিলেন অনেকদিন। ছোটবেলায় মাকে হারিয়ে মায়ের অভাবটা বুকে থেকে গিয়েছিল। এখানে আসার পর মনে হচ্ছিল সেই অভাবটা একটু একটু করে দূর হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল মাকে পাইনি তো কি হয়েছে, মায়ের মতো একজনকে তো পেয়েছি।
ফরিদা আন্টিও যেন এমন পরিস্থিতিতে কিছু বলার মতো অবস্থায় নেই, শুধু ছল ছল নয়নে নিলয়ের মুখে দু হাত বুলিয়ে দিয়ে বলে। ভালো থেকো সব সময়, আর পৌঁছেই ফোন দিবে কিন্তু। নিলয় কিছুটা মৃদু হেসে বলে। জি অবশ্যই দেবো। দূরে চলে যাচ্ছি দেখে হারিয়ে যাচ্ছি কি? আপনারাই তো আমার আপনজন, আর আপনজনদের থেকে কি হারিয়ে যাওয়া যায়? মনের টান তো একটু হলেও থাকবে। ফরিদা আন্টি কিছু একটা পরে নিলয়ের কপালে ফু দিয়ে বলে। ফি আমানিল্লাহ। তারপর তুষারের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে। দেখিস আবার এই নতুন করে কোনো সুমাই ইসলামের পাল্লাই পড়িস না রে ভাই। মাথা থেকে মেয়ের চিন্তা দূর করে পড়াশোনায় মন দিবি। কেরিয়ার ভালো না হলে রাস্তার পাগলিরাও তোকে পাত্তা দিব না রে। বলেই হেসে উঠে নিলয়, সাথে সাথে তুষারও। বৃষ্টির দিনে এক চিলতে রোদের মতো এই হাসি। নিবিড়ের পাশে নীলাও দাঁড়িয়েছিল। নিলয় একটু মুচকি হেসে বলল। অনেক ঝামেলা পার করেই তো একসাথে হয়েছিস দুজন। এবার যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নিবি। আরেকটা বিষয়ের জন্য কনগ্রাচুলেশন। আঙ্কেল আন্টিকে আমার সালাম দিস। প্রথমে সবটা স্বাভাবিক হলেও শেষের কথাটা অবাক হলো নিবিড়। আঙ্কেল আন্টি কার কথা বলছে? নিলয় এসব জানলো কিভাবে? রাজের সামনে গিয়ে তার কাঁধে হাত রেখে নিলয় বলে। সবাইকে দেখে রাখবি, আর তোমার মেইল চেক করে নিও। A to Z সব পেয়ে যাবে সেখানে। খারাপ কাজ তো অনেকই করলাম, এবার একটু তার প্রায়শ্চিত্ত দিই। একে একে সবার থেকে বিদায় নিল নিলয়। শুধু রুশানের দিকে চেয়ে কিছু বলতে পারলো না সে। ওর সাথে তো অনেক চোর পুলিশ খেলল, চাইলে অনেক আগে শেষ করে দিয়ে সবটা স্বাভাবিক রাখতে পারত। তবে বন্ধুত্ব প্রতিশোধ নয়, এনে দিয়েছে আলোর পথে। রুশানের দিকে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে থেকে শান্তভাবে বলল। ভালো থাকিস। যতই অভিমান থাকুক, বিদায়ের মুহূর্তে সকলেরই মনটা খারাপ হয়ে যায়। তেমন এখানেও সবারই। আচমকা বন্ধুরা নিলয়কে জড়িয়ে ধরে। কিছুক্ষণ ওভাবেই রইল। নিলয় মুখে হাসি রেখা টেনেই বলল। এই বিদায়ের সময় এত ইমোশন দেখে তোরা আমার কষ্টটাকে আরো বাড়িয়ে দিবি। সব শেষে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে ওঠে নিলয়। পিন্টুর দিকে চেয়ে বলে। সব ঠিকঠাক আছে তো? পিন্টু নিলয়ের দিকে চেয়ে বলে। হ্যাঁ ভাই, গতকাল থেকে সব ঠিকঠাক করে রেখেছি। আজ রাত পার হয়ে ভোরই রওনা দিতে হবে আমাদের। নিলয় জানালা দিয়ে সবার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় জানালো তাদের। এরপর গ্লাস উঠিয়ে গাড়ি টান দিয়ে এতক্ষণে আটকে রাখা চোখের পানি আচমকাই গড়িয়ে পড়লো গাল পেয়ে। আজ তার চোখে পানি আসলো। এটা নিজেরই যেন বিশ্বাস হতে চাইছে না। পাথর থেকেও কি কখনো পানি বের হয়? রাতে একটা বাড়িতে উঠে নিলয় ও পিন্টু সেখানকার একটা মসজিদে ঢুকে এশার নামাজ আদায় করে নিলয়। একে একে সবাই চলে গেলেও নিলয় বসে রইল এক পাশে। হুজুরকে বলে অনুমতি নেয় আজ রাতটা মসজিদেই কাটাবে বলে। হুজুর ঘুমু ঘুমু চোখে সকালে ফজরের আজান দিতে উঠলেই দেখে সেই ছেলেটা এখনো সেই মসজিদের এক কোণে বসে নিশ্চুপ হয়ে কান্না করছে। বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরে হুজুর ছেলেটার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলে কান্না বন্ধ করে নিশ্চুপ হয়ে যায় সে। তার পাশে বসে হুজুর বিষয়টা জিজ্ঞেস করলে নিলয় খুব করুণ ভাবে বলে। হুজুর, আপনার তো অনেক ধার্মিক জ্ঞান আছে, সেই তুলনায় আমরা কিচ্ছু জানি না। আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি, যে কাজগুলোর কোনো ক্ষমা হয় না। তবুও জীবনে এই অবধি এসে মনে হচ্ছে আমার করা সব কাজই ভুল ছিল। আবার এইসব করা কখনো উচিত হয়নি। আমি সব ছেড়ে ভালো পথে আসতে চাই। পূর্বের এইসব কাজের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি হুজুর? ছেলেটার চোখে মুখে অনুশোচনার ছাপ দেখে হুজুর প্রশ্ন করে। আপনার নাম কি? জি, আমার নাম নিলয়। হুজুর আবার বলে। শয়তানের ধোঁকায় পড়ে আমরা মানুষরা অনেকেই ভুল করে থাকি। অনেক বড় বড় গুনাহ করেও যখন আমরা নিজের ভুল বুঝতে পেরে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করি, তখন সে খালি হাতে ফিরিয়ে দেয় না। সে সবসময় চায় বান্দা কখন নিজের ভুল বুঝতে পেরে অন্ধকার ছেড়ে আলোর পথে ফিরে আসবে। আমি জানি না আপনার ভিতরের খবর, একমাত্র তিনিই জানেন সব। ক্ষমা করার মতো হলে অবশ্যই আপনাকে তিনি ক্ষমা করে দিবেন। নিলয় আর কিছু না বলে নিশ্চুপ হয়ে রইল। হুজুর একটু মুচকি হেসে বলে। আজানের সময় হয়ে গেছে, আজান দিতে পারবেন? নিলয় কিছুটা নার্ভাস ফিল করলেও বলে। হ্যাঁ পারি, তবে কখনো দেইনি। হুজুর একটু মুচকি হেসে বলে। আপনার শরীরে ক্লান্তি মিশে আছে, অজু করে আসুন, আজ আপনি আজান দিবেন। নিলয় চুপচাপ
তাই করলো। এত খারাপ একজন মানুষ যে কেউ এতটা আপন করে নিবে তা হয়তো ধারণাতেও ছিল না তার। ওদিকে ভোরে ভোরে সব রেডি করে নিল পিন্টু। নিজেদের প্রয়োজনের সবকিছু একটা বোর্ডে তুলে নিল তারা। নিজেদের পার্সোনাল বোর্ড দেখে যা ইচ্ছা তাই নিয়েই সমুদ্র পথে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। বোর্ডে ওঠার আগে নির্জনের ফোন আসে। কিছুটা বিরক্তি ভাবে ফোন রিসিভ করে নির্জন পায়ের উপর পা তুলে বসে ফোন কানে নিয়ে মুখে হাসি নিয়ে বলে, তুমি কি যা করতে চাইছো ও বা যা বলবে তা কি করতে বুঝতে পারছো তো নিলয়? ভালো করেই জানো এই পথে যে একবার পা রাখে তার বের হওয়ার কোনো রাস্তা নেই। একটাই রাস্তা থাকে, আর তা হলো মৃত্যু। তুমি এই রাস্তা থেকে সরতে হলেও বিষয়টা এমনটা দাঁড়াবে তুমি তো মরবেই, সাথে তোমার বন্ধুদের কুকুরের মতো মারবো। নিলয়ের কাঁধে একটা ব্যাগ নিয়ে বলে, আমি বেঁচে থাকতে আমার বন্ধুদের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেব না। আপনি চেষ্টা করতেই থাকুন। ওপাশ থেকে হেসে উঠে নির্জন হাসতে হাসতে বলে, নিলয় তোমার কাছে কি এটা ছেলে খেলা মনে হচ্ছে? দেখো, আমার এইসব করতে বেশি সময় লাগবে না। অযথা নিজের সাথে জেদ করো না। সোজাসুজি ভাবে বলে দেয়, যদি আমার বন্ধুদের কোনো ক্ষতি হয় তাহলে সব ইনফরমেশন আইনের হাতে চলে যাবে। সেই ক্ষেত্রে ধরা আমি নয়, ধরা আপনি। সব মুখোশ উন্মোচন হয়ে যাবে দেশবাসীর সামনে। সো যা করার ভেবে চিন্তেই করবেন। নির্জন কিছু বলার আগে ফোন কেটে দেয় নিলয়। পিন্টুকে নিয়ে সাথে চুপচাপ বোর্ডে গিয়ে উঠল সে। সাদা রঙের বোর্ডটার ভেতরে সব সোনালি রং দিয়ে সাজানো। একটা মানুষের প্রয়োজনে সব কিছু আছে সেখানে। বলতে গেলে ভেতরটা ছোটখাটো একটা ভিআইপি রুম। আজ 2 দিন ঘুমাতে না পারায় সকালেই কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে নিলয়। শোয়া থেকে উঠে দেখে 8টা বেজে গেছে। সূর্যের তেমন একটা তাপ নেই। হালকা মেঘলা আকাশে ঠান্ডা পরিবেশ। বোর্ডের ভেতর থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ায় নিলয়। দেখে চারপাশ শুধু পানি। পিন্টু ভেতর থেকে 2 কাপ কফি এনে 1 কাপ নিলয়ের হাতে দিল। দুজনে হাসি মুখে কফি কাপে চুমুক দিল পাশ থেকে। পিন্টু বলল, নিলয় কফির কাপে চুমুক দিয়ে বলে, আপাতত এই সমুদ্রতেই দারুণ লাগছে ভাই, ইচ্ছে করে এখানেই থেকে যাই, ওয়েদারটা দারুণ। কফির কাপে চুমুক দিয়ে বলে, পিন্টু আজ মনটা আমার ভীষণ ভালো। কেমন জানি নিজেকে খুব হালকা মনে হচ্ছে। অতীতে যাই করেছি, এইবার থেকে আমরা 2 ভাই নতুন জায়গায় নতুন করেই জীবন শুরু করব। বলে, আমার মাঝে মাঝে মনে হয় আপনি আমার আপন ভাই। মনে হওয়ার কি আছে, আপনি তো আমার আপন ভাই। নতুন জীবনটা শুরু হবে 2 ভাইয়ের হাত ধরে। নিলয় একটু মৃদু হেসে পুনরায় কফির কাপে চুমুক দিল। আচমকায় ফোনটা বেজে উঠল নিলয়। হাতে নিয়ে দেখে রুশানের নাম্বার থেকে ফোন। রিসিভ করে হাই হ্যালোর পর্ব শেষ হলে ওপাশ থেকে রুশান বলে, পৌঁছেছিস? নিলয় বিষণ্ণ মনে বলে, না, আরো কিছুক্ষণ লাগবে। এখনো সমুদ্রে আছি, চারপাশে শুধুই পানি। রুশান আবার বলে, সকালে কিছু খেয়েছিস? হুম। তারপর কিছুক্ষণ নিশ্চুপ থেকে করুণ গলায় বলে, এই শোন, সরি রে, জানি রাগ করে আছিস আমার উপর, তবুও সরি চাইছি, ক্ষমা করে দিস আমায়। রুশান কিছুক্ষণ চুপ থেকে বলে, রাগ করে থাকলে কি ফোন দিতাম? নিলয় আচমকায় খুব করুণ ভাবে বলে উঠল, বন্ধু। রুশান কিছুক্ষণের জন্য থেমে গেল। যেন নিলয়ের এই করুণ গলায় বন্ধু শব্দটা যেন কেমন একটা অনুভূতি তৈরি করে নিয়েছে তার ভেতর। নিলয় কিছু বলার আগেই খেয়াল করে তাদের বোর্ডের থেকে অনেকটা দূরে কয়েকটা স্পিড বোর্ডও এগিয়ে আসছে। ফোন কানে থাকা অবস্থায় নিলয় হাতের ইশারায় পিন্টুকে বলে ভেতর থেকে স্নাইপারটা নিয়ে আসতে। তারপর আবার স্পিড বোর্ড গুলোর দিকে তাকালো। নিলয় কেমন চুপ থাকতে দেখে ওপাশ থেকে রুশান বলে, আর কিছু বলবি? নিলয় চুপচাপ পিন্টুকে ডাক দিয়ে পেছনে ফিরতে দেখে পিন্টু ভিলেন হাসি দিচ্ছে। তার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। নিলয় কিছু বুঝে ওঠার আগে পিন্টুর করা 2টো গুলি এসে আঘাত করে নিলয়ের বুকে। ওপাশ থেকে এতক্ষণ হ্যালো হ্যালো করা রুশান উত্তেজনা বশত আচমকায় জোরে বলে ওঠে, নিলয়। পিন্টু হাসতে হাসতে আরো কয়েকটা গুলি চালালো পরপর। হাত থেকে ফোনটা পড়ে গেল নিলয়ের। নিশ্চুপ হয়ে পিন্টুর দিকে তাকিয়ে আছে নিলয়। এটা কি সেই পিন্টু যাকে সে নিজের ভাই মনে করেছিল? দুনিয়াটা কি এতটাই স্বার্থপর? বুক চুয়ে রক্ত পড়তে শুরু করলো নিলয়ের।
নিচে পড়ে থাকা ফোনে রুশান বারবার হ্যালো হ্যালো করতে থাকে। এতই জোরে বলছে যে নিলয়ের কান অব্দি এসে পৌঁছাচ্ছে শব্দগুলো। একবার ফোনটার দিকে চেয়ে আবার পিন্টুর দিকে তাকালো। একটা কথাই বলতে ইচ্ছে হচ্ছে, বাট এইটাই কি তোর আর আমার মধ্যকার ভাইয়ের সম্পর্ক? কথাগুলো বলতে পারলো না। তার আগে পিন্টু এসে নীলের বুকে লাথি দিয়ে সমুদ্রে ফেলে দেয়, এক পা ওপরে তুলে তার মাঝে ভর দিয়ে। নিলয়ের দিকে চেয়ে আবারও ভিলেন হাসে পিন্টু। স্পিড বোটগুলো এবার বড় বোটটার কাছে এসে গেল। কয়েকজন বোর্ডে উঠে গিয়ে পিন্টুর পেছনে দাঁড়ায়। নির্জনের ফোনে পিন্টু কল দিয়ে বলে, ভাই আপনার কথা মতো কাজ হয়ে গেছে। এইদিকে ফোনে বারংবার চিৎকার করছে রুশান, আর অন্যদিকে সমুদ্রের পানিতে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে নিলয়। মৃত্যুর এক মুহূর্তে নিবিড়, তুষার, রাজ, রুশান সবার চেহারাগুলো ভেসে উঠেছে চোখের সামনে। আর কখনো দেখা হবে না সেই প্রিয় মানুষগুলোর সাথে। মানুষ বদলায় বিশ্বাসঘাতকতায়, মিথ্যায়, জমে থাকা অভিমানে। জীবন অনেক কিছুই কেড়ে নিতে পারে কাউকে, সারা জীবন নিজের প্রয়োজনে ব্যবহার করে প্রয়োজন শেষে একটি শক্তিশালী তলোয়ারের আঘাত করে ছুঁড়ে ফেলে দিতেও পারে। মানুষ বদলে যায়, ভালোবাসা থেকে অপরিবর্তিত হাজার বছরও ভালোবাসা থেকে যায় একই রকম। শব্দটা বদলাবে না, বদলে যাবে মানুষ। বিশ্বাসঘাতকতায় হেরে যাবে ভালোবাসা, তবু কিছু মানুষকে সবসময় ভালোবাসা যায়। জীবন থেকে বন্ধুত্ব হারিয়ে গেলেও তাদের প্রতি ভালোবাসাটা হারিয়ে যায় না। সমুদ্রের জলে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে নিলয়। নিঃশ্বাসগুলো বুদবুদ তৈরি করে উপরের দিকে উঠে যাচ্ছে। হয়তো জীবন প্রদীপ নিভতে শুরু করলো। জীবনের শেষ সময়টা বন্ধুদের সাথে হলেও তাদের কখনো বলা হয়নি ভালোবাসি তোদের, খুব বেশি ভালোবাসে। নিলয় পানির নিচে ডুবে যাওয়া অবধি তাকিয়েছিল পিন্টু। মুখে হাসির রেখা এখনো ফুটে আছে। নিলয়কে আর দেখতে না পেয়ে সোজা হয়ে দাঁড়ালো। নিলয়ের হাত থেকে পড়ে যাওয়া ফোনটা পায়ে থাকা শক্ত জুতার আঘাতে ভেঙে গেল অনেকটা। ওপাশ থেকে ফোন কানে রাখা রুশানের বুঝতে বাকি রইল না নিলয়ের সাথে কিছু একটা নিশ্চয়ই হয়েছে। এতক্ষণ রুশানকে এমন জোরে জোরে শব্দ করতে দেখে সেখানে একসাথে এগিয়ে আসে নিবিড়, তুষার, রাজ বাসায় নেই। গতকাল রাতে নিলয়ের বিদায়ের পর ভাইয়ের ফোন পেয়ে তার বাসায় গিয়েছে সে। রুশানকে এমন অস্থির দেখে তুষার ও নিবিড় দুজনেই একসাথে প্রশ্ন করলো। রুশান কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, নিলয়ের মনে হয় কোনো প্রবলেম হয়েছে, নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে ওর সাথে। পাশ থেকে নিবিড় বলে, তুই এতটা নিশ্চয়তা দিয়ে কিভাবে বলছিস? রুশান আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল সেখান থেকে। নিবিড় ও তুষার দুজনেই কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছু একটা নিশ্চিত হয়েছে ভেবে তারাও ছুটল রুশানের পেছন পেছন। শেষ বিকেলের সমুদ্রের পাড়ে একটা লাশ ভেসে আসে। সেখানকার কয়েকজন স্থানীয় জনগণ সমুদ্রের পাড়ে ঢেউয়ের সাথে আসা লাশ দেখলে ধীরে ধীরে ভিড় বাড়াতে শুরু হয় সেখানে। স্থানীয় বিজিবি সেই খবরটা পেলে ঘটনাস্থলে এসে লাশটা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। সেখানকার রিপোর্টারদের থেকে নিউজ ছড়িয়ে পড়ে চারিদিকে। রুশান খবর পেয়ে বাকিদের নিয়ে রওনা দেয় ঘটনাস্থলের দিকে। তারা চারজন কয়েক ঘন্টার মাঝে পৌঁছে যায় লাশের কাছে। এতদিন একসাথে থাকা সেই নিলয় আজ লাশ হয়ে পড়ে আছে তাদের সামনে। রুশান, রাজ, নিবিড়, তুষার সবাই পলকহীনভাবে আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। এই স্বার্থপর দুনিয়ায় কোনো মানুষ মানুষের যতই প্রিয় হোক ব্যবহার করা শেষে ঠিকই ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করে না। চোখের পানি চেয়ে টলমল করছে সবার। কাছের বন্ধুর লাশ এভাবে সামনে পড়ে থাকলে কয়জনই বা তা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে? নিলয়কে লাশবাহী গাড়ি করে ঢাকায় নিয়ে আসে রুশান ও বাকিরা। রাজ ও রুশান গম্ভীর মুখে বসে থাকলে নিবিড় ও তুষারের হাত পা যেন রীতিমতো অবশ হয়ে আছে। কাছের মানুষগুলোর মৃত্যুর খবর হুট করেই এসে আঘাত করার মতো যেমন অনুভূতি তৈরি হয়। রাত হয়ে গেছে অনেক। নিলয়কে মর্গে রেখে তাদের চারজনকে বের করে দিল। রাতে এভাবে লাশের পাশে থাকাটা অনেকেরই জন্য বিপজ্জনক। তবুও রুশান ওদের ওসবের সাথে কানেক্টেড থাকায় সে ওখানে থেকে
বাকি 3 জনকে পাঠিয়ে দিল বাসার দিকে। পরদিন পোস্টমর্টম শেষ হলে দাফন করার জন্য বাড়ি নিয়ে যেতে পারবে নিলয়কে। একরাশ গম্ভীরতা ঘিরে ধরে আছে সবাইকে। বিষণ্ণ মনে বাসায় ঢুকে দেখে ফরিদা আন্টি কান্না করছে সোফায় বসে। তার পাশে নীলা বসে আছে। হয়তো অনেকক্ষণ আগেই থেকেই ফরিদা আন্টির পাশে ছিল সে। ফরিদা আন্টির কান্নার কারণ দেখে কিছুটা অবাক হলো রাজ। তখন তো বাসায় কাউকেই এসব কিছু বলার জন্য নিষেধ করেছিল রাজ। বাসায় আসার পর না হয় ধীরে সুস্থে বুঝিয়ে বলবে সকলকে, তাহলে এদেরকে কে বললো? এই মুহূর্তে কিছু বুঝিয়ে বলার পরিস্থিতিতেও নেই তারা। কেমন একটা ছন্নছাড়া ভাব বিরাজ করছে সবার মাঝে। লাশের সামনে বসে আছে রুষা, তার সামনে পড়ে আছে নিলয়ের নিথর দেহ। নিলয়ের জীবনের শেষ কথাটা রুশানের সাথেই হয়েছিল। বেঁচে থাকাকালীন একজন আরেকজনকে যতই আঘাত করুক, এই মুহূর্তে ওসব স্মৃতি যেন কষ্টের নিচে চাপা পড়ে গেছে তার প্রফেশন অপ্রিয় থাকলেও মানুষটা ঠিকই প্রিয় ছিল। যদি মানুষের ক্ষমতা থাকতো প্রিয় মানুষগুলোকে মৃত্যুর পরেও ফিরিয়ে আনার, তাহলে কেউই তার প্রিয় মানুষগুলোকে এভাবে চোখের পলকে হারিয়ে যেতে দিত না। আসার পর ফ্রেশ হয়ে নিজেদের মতো চুপচাপ বসে আছে সবাই। নীলা ফরিদা আন্টির সাথেই থেকে গেল এখানে। নীলার বাবাকে ফোন দিয়েছে নেবে যে নীলা আজ ফরিদা আন্টির সাথেই আছে। পরিস্থিতি বুঝে তিনিও আর কিছু বলল না। সবাই সবার মতো আছে। শোকের বাড়ি ছন্নছাড়া হবে এমনটাই স্বাভাবিক। মন মেজাজ খারাপ থাকলে চোখ দুটো রক্তিম হয়ে আছে রাজের। হাতে ল্যাপটপ নিয়ে নিলয়ের পাঠানো মেলগুলো চেক করতে লাগলো একে একে। গতকাল রাতে ভাইয়ের বাসায় চলে যাওয়ায় তা দেখার সময় হয়নি। কিছুক্ষণ ওগুলো ঘাটাঘাটি করে এত সিরিয়াস বিষয়গুলোতেও মন বসালো না তার। ল্যাপটপ অফ করে একপাশে রেখে চুপচাপ বসে আছে একপাশে। শরীরটা শান্ত হয়ে থাকলেও মনটা অস্থিরতার মধ্য দিয়ে কাটাচ্ছে সে। সন্ধ্যার আগে দেশে ফিরেছে নির্জন। সন্ধ্যার পর কিছুটা বিশ্রাম নিয়ে রাতে ডিনার শেষে খোলা আকাশের নিচে সামনে মদের বোতল নিয়ে টি শার্ট ট্রাউজার পরে বসে আছে। তার গার্ডগুলোকে এক নিয়মে দাঁড়িয়ে আছে তার পেছনে। একটু পর পর ড্রিঙ্কস করছে সে। একসাথে 4-5টা গাড়ি এসে দাঁড়ালো সেখানে। সামনে গাড়ি থেকে বীরের ন্যায় বেরিয়ে এলো পিন্টু। হাসি মুখে নির্জনের দিকে এগিয়ে এসে সালাম দিল, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে রইল সামনে। সালামের উত্তর স্বরূপ নির্জন একটু মাথা নাড়িয়ে হাতের ইশারায় পিন্টুকে বসতে বলে। কিছুটা বিব্রতিকর অবস্থায় পড়ে গেল পিন্টু, কারণ নির্জনের সামনে কখনো নিলয় আর সামির ছাড়া অন্য কেউই বসার সাহস পায়নি। আজ নির্জন নিজেই পিন্টুকে তার সামনে বসতে বলল, যা দেখে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেও মনের ভেতরটা আনন্দে নেচে উঠল। এটা ভেবে যে নির্জন হয়তো নিলয় ও সামিরের জায়গা তাকে বসাতে চাইছে। হয়তো নিলয়ের শূন্যতা ও তার দায়িত্ব পিন্টুকেই দেবে সে। এত বছর ধরে তো এটাই চেয়েছিল পিন্টু। তাই মুখে একটা হাসি ফুটিয়ে মনে কিছুটা নিলয়ের মতোই সাহস জোগানোর চেষ্টা করে বসে গেল নির্জনের সামনে। হাত পা কাঁপছে পিন্টুর, যা দেখে নির্জন একটা রহস্যজনক হাসি দিয়ে বলল, কোনো পরিস্থিতিতে কখনো নিলয়ের আঙ্গুল কাঁপতে দেখিনি আমি। কথাটার মানে বুঝে পিন্টু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। কিছুক্ষণ নীরব থেকে নির্জন স্বাভাবিকভাবেই বলল, ড্রিঙ্কস হবে? পিন্টু আবার কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। তবুও ভয় পেলে চলবে না, এটা ভেবে গ্লাস হাতে তুলে নিল পিন্টু। নির্জন শুধু এক পলকে পিন্টুর দিকে চেয়ে আছে, হয়তো কিছু একটা বোঝার চেষ্টা করছে। ড্রিঙ্ক করা শেষ হলে পিন্টু কিছুটা স্বাভাবিক থাকার চেষ্টা করে নির্জনের দিকে দৃষ্টি রাখলো। নির্জন বসা থেকে উঠে বলল, তুমি তো আমার বুকের ওপর থেকে একটা পাথর সরিয়ে দিলা বাবা, যা সামনে আমার পথে কাঁটা হয়ে দাঁড়াতো। প্রশংসা শুনে ভেতরে ভেতরে খুশি হলো পিন্টু। নির্জন একটা হাসি দিয়ে বলে, আজ থেকে তোর স্থান কারো পেছনে নয়, ডিরেক্ট আমার এই বুকে আই বাপ। বলে পিন্টুর দিকে 2 হাত বাড়িয়ে দিল নির্জন, যা দেখে এবার আনন্দে মনটা নেচে উঠল পিন্টুর। তার মানে অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর কিছু না ভেবে পিন্টু নির্জনের দিকে চলে গেল। নির্জন পিন্টুকে বুকের সাথে চেপে ধরে একটু আবেগ প্রকাশ করলো, যেমনটা পিন্টুর মাঝে প্রশান্তি বয়ে আনছে। এক হাতে জড়িয়ে ধরে থাকা অবস্থা আচমকা নির্জন অপর হাতে পাশ থেকে একটা মদের বোতল ভেঙে পরপর পিন্টুর পেটে কয়েকবার আঘাত করে দিল।
যেমন এমন একটা কিছু যে ঘটে যাবে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না পিন্টু। নির্জন তাকে বুক থেকে আলাদা করে দিল। এক হাতে পেট চেপে ধরে অবাক দৃষ্টিতে নির্জনের দিকে চেয়ে থাকে পিন্টু। নির্জন কিছুটা গম্ভীর গলায় বলে, আমার সামনে বসে ড্রিঙ্কস করার সাহসটা দেখছি পেয়ে গেলি। পাখনা বড় হওয়া ভালো, এত বড় হওয়া ভালো নয়। বলে ধাক্কা দিয়ে ঘাসের মাঝে ফেলে দিল পিন্টুকে। যন্ত্রণায় কাতরাচ্ছে পিন্টু। এমন সময় সামিরও আসলো সেখানে। পিন্টুকে এভাবে কাতরাতে দেখে কিছুটা অবাক হয়ে বলল, ছেলেটার এমন অবস্থা করলেন কেন জানতে পারি আঙ্কেল? আপনার কথা মতোই তো সব করছিল সে। পাশ থেকে একজন নির্জনের সামনে পানি নিয়ে আসলে সেটাতে হাত ধুয়ে নির্জন স্বাভাবিকভাবেই বলে, নিলয়ের সাথে ছেলেটার সম্পর্ক খুব গভীর ছিল। এত গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও লোভে পড়ে সে ছেলেটা নিলয়ের সাথে বেইমানি করতে পারলো। সে ছেলেটা কয়দিন পর আমার পেছনে ছুরি মারবে না তার কি নিশ্চয়তা আছে? তাই পথের কাঁটা ভয়ঙ্কর হওয়ার আগেই পথ থেকে সরিয়ে নিলাম। বিষয়টা আগে ভেবে দেখেনি স্বামী, তাই আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। নির্জন হাত মুছতে মুছতে আরো কিছুটা সময় নিস্তব্ধতায় কেটে গেল। এর মাঝে নিস্তেজ হয়ে গেল পিন্টুও। নির্জন কয়েক কদম সামিরের দিকে এগিয়ে গিয়ে সামিরের কাঁধে হাত রেখে আরো কয়েক কদম এগিয়ে গেল। সামিরও যাচ্ছে তার সাথে চুপচাপ। নীরবতা ভেঙে নির্জন বলল, আরোহীর সবকিছু শুনেছি আমি। এখন তোকে ডেকেছি এর জন্য যে বিষয়টা প্রস্তুতি নাও। 1 সপ্তাহের মাঝে তোমার বিয়েটা শেষ করে আরোহীকে নিয়ে দেশের বাইরে চলে যাবে কয়েক মাসের জন্য। এর মধ্যে নয়তো আরোহী এইসব বিষয় কিছুটাই ভুলে যাবে। মাইন্ডে নতুন চিন্তা জন্ম হবে, পুরনো চিন্তাগুলো এমনিতে মাথা থেকে সরে যাবে। সামির ভেতরে ভেতরে খুশি হলো, কিছুটা ভালো সাজার জন্য বলে। তবে আরো এক্সামটা? নির্জন স্বাভাবিকভাবে বলে, সেখান থেকে ফিরে আসার পর এক্সাম দিবে, বাকি সব এমনিতেই ঠিকঠাক থাকবে। তোমার ওইসব ভাবতে হবে না। আপাতত বিয়ের প্রিপারেশন নাও ইয়াং ম্যান। নিমাই কিছু বলল না সামির, শুধু একটু মুচকি হাসল। পোস্টমর্টম শেষে দুপুরের দিকে নিলয়ের লাশ বাড়িতে পাঠানো হয়। লাশবাহী গাড়িটা এসে দাঁড়ালো বাড়ির সামনে। কয়েকদিন আগেও যেই ছেলেটা স্বাভাবিকভাবে হাসি খুশিতে এই বাড়িতে প্রবেশ করত, সেই ছেলেটা আজ প্রবেশ করলো কাটাছেঁড়া লাশ হয়ে। যেই বাড়ির প্রতিটা মানুষ এক সময় খুব হাসি খুশিতে দিন পার করত, সেই বাড়িতে আজ শোকের ছায়া নেমে সকলে নিশ্চুপ। 4 বন্ধুর মাঝে সবচেয়ে বেশি হার্ট হয়েছে তুষার। হাসি খুশি সময়গুলোতে তুষারের সাথে বেশিরভাগ দুষ্টুমি ফাজলামো করতো সে। এরপর রুশান, নিজেদের মাঝে গোপনে কত কিছু ঘটে গেল। শুধু জানা ছিল না সব কিছুর মূল যে জন, তারা একই সাথে বাস করত। বিকেলে বাড়ি থেকে নিলয়ের শেষ বিদায় নিয়ে 4 বন্ধু চারপাশ ধরে নিলয়কে নিয়ে গেল কবরস্থানের দিকে, যাকে নিয়ে একই ছাদের নিচে প্রতিদিন একই সাথে কাটিয়েছে। তারা আজ সেই জনকেই তারা 4 জন চারপাশে ধরে কবরস্থানে নিয়ে যাচ্ছে। নিয়তি কতটা খারাপ হলে এই বয়সে কাছের মানুষদের থেকে বিদায় জানাতে হয়। জানাজা শেষে নিলয়কে দাফন করে পাড়া প্রতিবেশীরা নিজেদের মতো চলে গেল বাড়ির দিকে। একে একে সবাই চলে গেল। শুধু নিশ্চুপ হয়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে রুশান, নিবিড়, তুষার। তারা 3 জন রাস্তার পাশে ছোট্ট একটা জায়গায় বসে আছে চুপচাপ। কাছের বন্ধুটা আজ লাশ হয়ে কবরে শুয়ে আছে। চাইলেও আর কখনো দেখা হবে না তার সাথে। ভাবতেই নিবিড়ও তুষারের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে অঝরে। পাশে রুশানও দাঁড়িয়ে আছে আহত চোখে তাকিয়ে। এই চোখে রুশানকে দুর্বল করে তুললেও তেমন একটা দুর্বল করতে পারেনি রাজকে। রক্তিম চোখ জোড়া স্থির হয়ে আছে মাটির দিকে। শুধু এক হাতে ছোট্ট একটা লাঠি দিয়ে বারবার মাটির মাঝে আঘাত করে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। নীরবতায় ঘন ঘন নিঃশ্বাসের সাথে যেন এই রক্তিম চোখ ঝলসে দেবে সামনে থাকা সব কিছু।